ইভেন্ট প্রায় শেষের পথে এখনো দাদি শাশুড়ি এসে পৌঁছননি। সাদনান সাহেব বলে গেছেন চিন্তা না করতে, রাহিত ভাইকে পাঠিয়েছেন দাদিমাকে আনার জন্য। মেহমান যখন প্রায় অর্ধেক মতো খাওয়া দাওয়া শেষে বাড়ি ফিরতে শুরু করলেন, ঠিক সেই সময় গুটি গুটি পায়ে আমার কাছাকাছি এসে দাঁড়াল রাত্রি। আমি রাত্রিকে দেখেই ভ্রু নাচালাম। জিজ্ঞেস করলাম, কিরে একা এলি যে? রুশো ভাইয়া কোথায়? মুখটা কালো করে উত্তর দিল রাত্রি, উনি ছাদে আছেন। তো ছাদ থেকে ডেকে আনবি না? একা চলে এলি কেন? রাত্রি এবার পূর্বের তুলনায় করুণ গলায় বলল, ডেকেছিলাম তো, কিন্তু উনি এলেনই না। উল্টে কেমন যেন অদ্ভুত বিহেভ করলেন। আমার কপালে কিঞ্চিত চিন্তার ছাপ পড়ল। রুশো ভাইয়ার হঠাৎ হলো কি? নির্ঘাত খারাপ কিছু ঘটেছে, নয়তো সন্ধ্যা পর্যন্ত তো ঠিকই ছিল। হঠাৎ এমন চুপচাপ হয়ে গেল কেন? যে ভাইকে আমার সহজে লেপ থেকেই টেনে বের করা যায় না, সে কিনা এই ঠান্ডায় ছাদে। না, না কোনো ঘাপলা নিশ্চয় আছে। সেই ঘাপলা ছিন্ন করে কারণটা উদ্ধার করতে হবে আমার। কিন্তু এখন কি করব? এত লোকেদের মাঝ থেকে উঠে ছাদে যাওয়াও তো সম্ভব নয়। রাত্রি, তুই সত্যি করে বলতো, তোদের মাঝখানে কি কোনো ঝগড়া বা ভুল বোঝাবুঝি টাইপ কিছু হয়েছে? রাত্রি পড়ল মহাবিপদে। শূন্য তথ্য সমেত মাথাটাতে চাপড় মেরে বলল, ইয়া আল্লাহ, তোরা কেন বিশ্বাস করছিস না যে আমার সাথে উনার কোনো ঝগড়া হয়নি? ইনফ্যাক্ট উনি কালকেও তো স্বাভাবিক বিহেভই করলেন। এরপর তো আমাদের দেখা হয়নি। ডিরেক্ট তোদের বাসায় এসেই দেখা হলো, আর তারপর ঠিক কেমনভাবে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন তা তো দেখলি। এখন আমি কি করে জানব বলতো উনার এমন বিহেভের কারণ? আমার সন্দেহে ভরা চোখ দুটো আরও খানিকটা সূক্ষ্ম হয়ে এলো। তীক্ষ্ণ গলায় বললাম, কেন যেন চেয়েও তোকে ট্রাস্ট করতে পারছি না। তোর কথায় কথায় ভাইয়ের নাক ফাটানোর অভ্যেস আছে কিনা? রাত্রি এবার তেজি গলায় বলল, আহনু, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি অহেতুক উনার নাক ফাটাতে যাব কেন বলতো? উনি তো এমন কিছু করেননি। আর আমাদের মাঝে কিছু হলে আমি কি এমন স্বাভাবিক থাকতাম? তাও ঠিক। আচ্ছা, যা করলাম তোরে ট্রাস্ট। শুধু রিসেপশনটা শেষ হতে দে। যদি দেখি এর পেছনে বাই এনি চান্স তোর হাত আছে, তবে ফলাফল কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। রাত্রি ঠোঁট উল্টে বিড়বিড় করে বলল, আর এর পেছনে যদি আমি বাদে অন্য কেউ থাকে তবে? আমার কপালের ভাঁজ দৃঢ় হল। মৃদু গলায় জিজ্ঞেস করলাম, অন্য কেউ বলতে কাকে বোঝাচ্ছিস? খানিকটা ভাবার ভান করে বলল রাত্রি, আমি কি জানি। আমি ফুস করে শ্বাস ফেলে হতাশ চোখে তাকালাম। এই মেয়ের দ্বারা এক নাক ফাটানো ছাড়া আর কিচ্ছু সম্ভব নয়। আপাতত এই নিয়ে কথা না বাড়ানোই ভালো। রাত্রি আমার মুখভঙ্গি দেখে কৌশলে ফাঁক পেয়ে পালাল। নিবিড় ভাইয়া মেহমানদের সাথে কথা বলছেন, হ্যান্ডশেক করছেন, মোট কথা এই মুহূর্তে চরম ব্যস্ত উনি। কয়েকজন ছেলেপেলে উনাকে ঘিরে ধরে আড্ডায় মাতিয়ে রেখেছে। অগ্নি ভাইয়া নিত্য আপু মেহমানদের খাতিরদারি করাই ব্যস্ত। মাঝখান থেকে আমি চুপচাপ বসে আছি। মহিলারা যারা ছিলেন তারা সকলেই খেয়ে দিয়ে বিদেয় হয়েছেন। ভাগ্যিস জলদি করে চলে গেছেন, না হলে আরও যে কতক্ষণ, কত ধরনের প্রশ্নে কান ফাটিয়ে ফেলতেন তার হিসেব থাকত না। আমি খানিকটা নড়াচড়া করে বসলাম। শাড়ির মতো এমন এক ভয়ানক পোশাকে নিজেকে মুড়িয়ে রেখেছি যে শান্তিমতো বসে থাকাও যাচ্ছে না। আসলে শাড়িটা সমস্যা নয়, মূল সমস্যার কেন্দ্র আমিই। না হলে অনার্স পড়ুয়া আমি যেখানে শাড়ি সামলাতে পারি না, সেখানে ক্লাস 7-এ পড়ুয়া বাচ্চারা নির্দ্বিধায় শাড়ি পরে পুরো এলাকা ঘুরে বেড়ায়। আমি উদ্ভট সব চিন্তায় গা ভাসাবের মুহূর্তে মনে হলো কানটা ঠিক স্বাভাবিক অবস্থায় নেই। চিনচিনে ব্যথা করছে।
আমি তৎক্ষণাৎ বাম কানে হাত রেখে বোঝার চেষ্টা চালালাম ব্যথার উৎপত্তির উৎস ঠিক কি। খানিক পর্যবেক্ষণ চালিয়ে বুঝলাম মূলত ভারী কানের দুলের জন্যই কান ব্যথা করছে আমার। আমার কানে দুল পরার অভ্যাস একেবারে নেই বললেই চলে। কোনো অকেশন ছাড়া দুল পরি না, পরলেও খুব সীমিত সময়ের জন্যই। অথচ এই নিয়ে 3 ঘন্টা হয়ে গেল আমি একইভাবে কানে দুল পরে রয়েছি। ঈষৎ কি অসহ্য যন্ত্রণা। এক্সকিউজ মি বিউটিফুল। পাশ থেকে আচমকা কারো আওয়াজে চমকে উঠলাম আমি। কান থেকে হাত নামিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করলাম। তবে হাসিটা 2 সেকেন্ডও টিকল না মুখে। মাহিন না ম্যাট কি যেন নাম, সে যাই হোক ওই ছেলেটা পাশে এসে দাঁড়িয়েছে আমার। আমিও সম্মান দেখাবার জন্য দাঁড়ালাম। অনিচ্ছা সত্ত্বেও জবাব দিলাম, জি বলুন। মাহিন আমায় পা থেকে মাথা অবধি 2-3 বারের মতো দেখলেন। মুখভঙ্গি দেখা যা বুঝলাম তাতে মোটেই নজর ভালো ঠেকল না আমার কাছে। আমি শাড়ির আঁচলটা টেনে নিজেকে আরও আড়াল করে নিলাম। জিজ্ঞেস করলাম, কি হলো মিস্টার, চুপ করে রইলেন যে? কিছু বলবেন? ম্যাট ঠোঁটের কোণ প্রসারিত করে হাসলেন। চেহারায় তার বিদেশি বিদেশি ভাব। চুলগুলো ব্লু এবং ব্ল্যাকের সংমিশ্রণে রং করিয়েছেন। চুলের কাটের নাম জানা নেই, তবে উদ্ভট ধরনের কোনো কাট হবে এটা নিশ্চিত। ফর্সা গা, ভ্রুগুলো বোধহয় ব্রাউন কালার করা, চাপ দাড়ি নেই, ক্লিন শেভ করেছেন। পরনের কোটটায় কয়েক রকমের রং, অনেকটা জগাখিচুড়ির মতো। বলা যায় একটু ব্যতিক্রম ধর্মী বান্দাইনি। কার কাছে প্রথম দেখায় কেমন লাগবে জানা নেই, তবে আমার কাছে ছেলেটাকে অদ্ভুতের পূর্বে বড্ড বিকট লাগছে। ইয়াহ, অ্যাকচুয়ালি আম থার্স্টি। সে কি তৃষ্ণা পেয়েছে আপনার? পানি খাবেন বা জুস? আচ্ছা আপনি দাঁড়ান, আমি কোনো স্টাফকে বলছি আপনাকে জুস এনে দিতে। কথাটা বলেই নিজ অবস্থান ত্যাগ করতে পা বাড়ালাম আমি। ম্যাট জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন। ধীর কণ্ঠে বললেন, হেই ডোন্ট মুভ। এভাবেই দাঁড়িয়ে থাকো। মাই থার্স্ট ইউল বি কুয়েঞ্চড। ভ্রু কুঁচকে তাকালাম আমি। ঠোঁট নাড়িয়ে বললাম, মানে? আপনি তো এই বললেন আপনার তৃষ্ণা পেয়েছে, এখন বলছেন আপনার তৃষ্ণা নিজে থেকেই মিটে যাবে। ম্যাট পলকহীন আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। উত্তর দিলেন না। উনার নজর যখন আমার মুখ থেকে কোমরের পানে পৌঁছল ঠিক তক্ষুনি জোরালো গলায় বললাম আমি, মিস্টার ম্যাট, নজর ঠিক করুন। আপনি কি আমার সাথে মশকরা করতে এসেছেন? যদি তাই উদ্দেশ্য হয়ে থাকে তবে দুঃখিত, আমি এসব মশকরা পছন্দ করি না। ম্যাট বড্ড নির্দ্বিধায় উত্তর দিলেন, ওহ কাম অন, আমি তোমার সাথে ফান করতে যাব কেন? জাস্ট দেখছিলাম নিবিড়ের চয়েজ ঠিক কেমন। নট ব্যাড, ইউ আর সো সেক্সি বাই দ্য ওয়ে। মুহূর্তেই চোখ বড় বড় করে তাকালাম আমি। এই নোংরা মস্তিষ্কের মানুষটার সাথে আর বিন্দুমাত্র কথা বলার ইচ্ছে নেই আমার। মোট কথায় কথা বলার রুচিটাই উবে গেছে যেন। আমি চোখ নামিয়ে নিয়ে ভেতরের অবস্থাটা ধামাচাপা দিতে চাইলাম। এই বাড়িভর্তি লোকের মাঝে সিন ক্রিয়েট করতে চাই না বিধায় দাঁতে দাঁত চেপে বললাম, মিস্টার ম্যাট, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এটা ইউকে বা ইউএস নয়। আপনি যেই শব্দটা বলে ওয়েস্টার্ন মেয়েদের কমপ্লিমেন্ট দেন তা এদেশের মেয়েদের দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন না। ম্যাট চোখ বড় বড় করে খানিকটা অবাক হওয়ার ভান ধরে বললেন, ওহ মাই গড, ইউ আর সো হট আয়ানা। ফার্স্ট দেখায় ভেবেছিলাম তুমি বোকাসোকা ধরনের হবে। বাট আই ওয়াজ রং, ইউ আর আ কম্বিনেশন ক্যারেক্টর। আমি আর চোখে আশেপাশের মানুষদের অবস্থান দেখে নিলাম। তীক্ষ্ণ গলায় বললাম, মেয়েদের এতটা তুচ্ছ ভাববেন না। ভুলে যাবেন না আমি একজনের ওয়াইফ, নয়তো আমিও ভুলে যাব আপনি এ বাড়ির গেস্ট। এত মানুষের সামনে সিন ক্রিয়েট হলে নিশ্চয় ভালো লাগবে না আপনার। ম্যাট ভয় পাবার বদলে হাসল ফিক করে। তারপর আরও এক ধাপ কাছে এসে দাঁড়িয়ে বলল,
ওয়াও, ইমপ্রেসিভ। আই রিয়েলি লাইক দিস অ্যাটিটিউড। উফ, কি তেজ। অনন্যা, কি হচ্ছে এখানে? আর তুই এখানে আবার কোনো সাহসে আমার ওয়াইফের কাছে এসেছিস তুই? নিবিড় ভাইয়া হঠাৎ করেই ঝড়ের বেগে পাশে এসে কথাটা বলে উঠলেন। প্রথমবার চমকে উঠলেও পরবর্তীতে স্বস্তি পেলাম আমি। ম্যাট চমকানোর অভিনয় করে বলল, আরে আরে, এত ক্ষেপে যাচ্ছিস কেন? তুই তোর ওয়াইফকে একা ফেলে হ্যাংআউট করছিলি, সেজন্য জাস্ট আমি কোম্পানি দিচ্ছিলাম। দ্যাটস নট আ বিগ ডিল। তাছাড়া তোর তো আরও আমায় থ্যাঙ্কস বলা উচিত। নিবিড় ভাইয়া ভেতরে ভেতরে যে কতটা রাগে ফুঁসছেন তা উনার ঘন ঘন শ্বাসপ্রশ্বাসের আভাসেই পাশ থেকে টের পেলাম আমি। নিবিড় ভাইয়া নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করে বললেন, আমার বাবা তোকে ইনভাইট করেছে বলে এবারের মতো বেঁচে গেলি। ফার্দার আমার চোখের সামনে পড়ার কথা মাথাতেও আনবি না। অনন্যা, এসো, সবাই চলে যাচ্ছে। দেখা করবে গেস্টদের সাথে, এসো। আমি নিবিড় ভাইয়ার কথা মতো দ্রুত পা চালিয়ে এগোলাম। নিবিড় ভাইয়া যাওয়ার পথে পেছনে ফিরে আবারও তাকালেন ম্যাটের দিকে। ম্যাট ঠোঁটে অদ্ভুত এক রহস্যময়ী হাসি ঝুলিয়ে তখনও। এই নিবিড় ভাইয়া এতগুলো কথা শোনালেন, তাতেও যেন বিন্দুমাত্র হেলদোল নেই তার। রিসেপশন শেষ হল আধ ঘন্টার মধ্যে। যে যার যার বাসায় চলে গিয়েছে বেশ কিছুক্ষণ হল। দাদিমারা চলে এসেছে শুনলাম। রাত্রি মেসে যেতে চেয়েছিল, যদিও তবু জোর করেই আটকে দিয়েছি আজ। আমার ভাবনার মাঝেই দরজায় টোকা পড়ল। বাবা তাড়াহুড়ো করে গেট খুলতেই লম্বা হাসিতে ঠোঁট রাঙালেন। ওপাশে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে বললেন, আরে মা, তোমরা চলে এসেছ। এসো এসো, ভেতরে এসো। এই রাহিত ট্রলিগুলো ওপরে নিয়ে যাওয়ার জন্য স্টাফদের বল। জলদি। রাহিত ভাই জি, বড় স্যার বলেই ছুট লাগাল। নিবিড় ভাইয়া এগিয়ে এলেন পেছনে থেকে। অগ্নি ভাইয়া, রুশো ভাইয়ার সাথে গল্প করছিলেন এতক্ষণ। আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বললেন, দাদিমা এসেছেন। অতিরিক্ত ভক্তি দেখাতে গিয়ে পায়ে হাত দিয়ে সামাল করবে না ভুলেও। মুখে সালাম দিবে, ঠিক আছে? আমি চোখমুখ কুঁচকে আওয়াজ করে উঠলাম, নয়, হ্যাঁ। চুপচাপ দাঁড়িয়ে থাকো, উনারা আসছেন। বাবা অর্থাৎ আমার শ্বশুর মশাই কাঁধে ধরে ভেতরে নিয়ে এলেন দাদিমাকে। সাথে একজন মায়ের বয়সী মহিলা এবং একটি মেয়ে। সম্ভবত আমার চেয়ে অল্প কিছু ব্যবধানের ছোট হবে। আমি আগ্রহী চোখে অচেনা তিনটি মুখে পর্যবেক্ষণ চালালাম। দাদিমা লাঠিতে ভর করে হাঁটেন না যদিও, তবে কিছুটা উবু হয়ে হাঁটেন। চোখে মোটা ফ্রেমের চশমা পরেন। ত্বক বয়সের সাথে পাল্লা দিয়ে জড়িয়ে গেলেও অদ্ভুত এক সৌন্দর্য আছে উনাতে। প্রথম দেখায় যা বুঝলাম তাতে যৌবনে বহু পুরুষের হৃদস্পন্দন বাড়িয়ে দিতে সক্ষম ছিলেন তিনি। বাবা হাতের ইশারায় আমায় এবং নিবিড় ভাইয়াকে দেখিয়ে উনার উদ্দেশ্যে বললেন, মা, উইয়ে তোমার নাতি নাতবউ। দাদিমা ধীর পায়ে আমার কাছাকাছি এসে চশমাটা নাকের ডগার একটু উপরে তুললেন। আমি মাথাটা খানি খেলিয়ে সালাম দিলাম। ভাবুক ভঙ্গিতে সেই সালাম নিলেন দাদিমা। তারপর সালাম দিলাম উনার পাশের ভদ্র মহিলাকেও। দাদিমা ঘোলাটে চোখ দুটো ছোট ছোট করে আমায় কয়েক সেকেন্ড যাবৎ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। তারপর মুখটা কিঞ্চিত বাঁকিয়ে বললেন, বউ তো দেখি ভালোই লম্বা পাতলা, কিন্তু গায়ের রংটা একটু চাপা। আমার নাতির মতো দুধে আলোতা না। বাড়িতে প্রবেশ করেই প্রথম এ ধরনের মন্তব্য পাব ভাবিনি। যার দরুন ঠিক কী ধরনের এক্সপ্রেশন দেওয়া উচিত বুঝতে সময় লাগল খুব। পাশ থেকে রাত্রির ফোঁসফাঁস শুনে বোঝা গেল ইতিমধ্যে মনে মনে বুড়িথুড়ি টাইপ গালমন্দ শুরু হয়ে গেছে তার। আমি সামান্য হাসার চেষ্টা করলাম। নিবিড় ভাইয়া কথাটা যেন গালেই লাগালেন না, এমন একটা ভাব নিয়ে বললেন, কি করি বলো তো দাদিমা, আজ বাজারে এত আর্টিফিশিয়াল ফর্সা মেয়েদের ভিড়ে একদম পিওর স্কিনের কাউকে খুঁজে পাওয়াই মুশকিল।
যাকেই দেখি তাকেই ভূতের মতো লাগে। তোমার নাতবউ অন্যদের থেকে আলাদা কিনা তাই আর দুবার ভেবে দেখিনি। ওর এই বর্ণটাই আমার সবথেকে বেশি পছন্দের। দাদিমা বুঝেও না বুঝার ভান করলেন কেন যেন। তারপর শ্বশুর মশাইয়ের উদ্দেশ্যে বললেন, সাদনান, আমায় ঘরে নিয়ে চলত। একেবারে গোসল সেরে বের হব। শরীরটা ভালো লাগছে না। বাবা ব্যস্ত হয়ে দাদিমাকে নিয়ে যেতে লাগলেন। উল্টো দিকে ফিরে এক পলক আমার মুখের দিকে তাকালেন। ইশারায় দাদিমার কথাটার জন্য অনুতপ্ত ভাব প্রকাশ করলেন। আমি পলক ঝাপটে হেসে বোঝালাম কিচ্ছু মনে করিনি আমি বাবা। দাদিমার সাথে আসা ভদ্রমহিলা এবার আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিলেন। মুখে মুগ্ধ চোখে চেয়ে বললেন, মাশাআল্লাহ, আমার ভাইয়ের ছেলের পছন্দের তারিফ না করলেই নয়। কি মিষ্টি বউ এনেছে। এর আগে ওই মেয়েটাকে দেখেছিলাম, একদম পছন্দ হয়নি আমার। কি যেন নাম যারা নাকি। যাই হোক, এই মেয়ে তুমি মায়ের কথায় কিছু মনে করো না কেমন? মা একটু এরকমই। সত্যি বলতে তুমি ভীষণ মায়াবতী। মিষ্টি করে হাসলাম আমি। ইনি তবে আমার ফুপু শাশুড়ি। যাক, মহিলা দাদিমার মতো মোটেও স্ট্রিক্ট নন, বড্ড মিশুক। ফুপু আরও কিছু টুকটাক কথা বলে ঘরে গেলেন। উনার মেয়েটা যেতে চাইছিল না, তবে ফ্রেশ করাতে হবে বলে এক প্রকার টেনে হিচড়েই নিয়ে গেলেন। উনারা যেতেই পেছনে থেকে দৌড়ে এগিয়ে এলো রুশো ভাইয়া। অগ্নি ভাইয়া যদিও ভদ্রতার খাতিরে মুখে তালা মেরে রেখেছিল, তবে রুশো ভাইয়া ফরফর করে রেগেমেগে বলতে শুরু করল, এই বুড়ির তো আমি খুলিই উড়িয়ে দেব। আমার ছুটকিকে পচা বলা, তাই না? এতক্ষণ অগ্নিব্রোর চাপে চুপ করেছিলাম, কিন্তু আর না। রুশো ভাইয়াকে আর বলতে না দিয়ে মুখটা চট করে চেপে ধরল অগ্নি ভাই। নিবিড় ভাইয়াকে ইশারায় দেখিয়ে বিড়বিড় করে বলল, তুই কবে আশপাশ দেখে কথা বলা শিখবি বলতে পারিস? নিবিড় এখানে দাঁড়িয়ে আর তুই ওর সামনে ওরই দাদিমার খুলি উড়ায় দিতে চাচ্ছিস? তোর কিন্তু আন্ডু উড়ায় দিমু, চুপ কর। রুশো ভাইয়া রাগে গজগজ করতে করতে এক প্রকার বাধ্য হয়েই চুপ করে রইল। রুশো ভাইয়া চুপ করার প্রায় সাথে সাথেই বলে উঠল, রাত্রি, সে যাই বলুন, দাদিমার একদম উচিত হয়নি এভাবে বলার। আমার তো ইচ্ছে করছে। রাত্রি আগুনের মাঝে ঘি ঢালার জন্য উদ্যত হতেই ডান পাটা ওর বা পায়ে তুলে দিলাম আমি। পায়ে খোঁচা পোড়ায় কিছুক্ষণের জন্য ব্রেক মারল রাত্রি। নিবিড় ভাইয়া পাশ থেকে আমাদের কাছাকাছি এসে দাঁড়ালেন। আমার মুখপানে কয়েক মুহূর্ত স্থির হয়ে চেয়ে রইলেন। কোনো কিছু জিজ্ঞেস না করে সরাসরি বললেন, কে কি বলল না বলল তা নিয়ে কখনো মাথা ঘামাবে না। আমি জানি তুমি কেমন, তুমিও জানো তুমি কেমন। দাদিমার কোনো কথায় মন খারাপ করা যেন না দেখি, বলে রাখলাম। আমি কিঞ্চিত মাথা নাড়িয়ে হুয়ের মতো আওয়াজ করলাম। নিবিড় ভাইয়া হাসলেন। তারপর সকলের উদ্দেশ্যে বললেন, এই সবাই চলো, ঘরে গিয়ে চেঞ্জ করবে। আজ আর কোথাও যাওয়া নয়। আর রুশো, অগ্নি, মামনি বাপি যদিও চলে গেছে বাহানা দিয়ে, বাট তোদের যাওয়া ক্যান্সেল। নিবিড় ভাইয়ার শেষোক্ত লাইনে অগ্নি ভাইয়ার মুখটা উজ্জ্বল হলেও রুশো ভাইয়া মুখটা কালো করে ফেলল। মিনমিন করে বলল, ব্রো, আমি থাকব না, বাসায় যাব। নিবিড় ভাইয়া ধমকের সুরে বললেন তৎক্ষণাৎ, এটা কি বাসা নয়? আজ হঠাৎ এত বাসা বাসা করছো কেন? চুপচাপ ভাইয়ের সাথে থাকবে, যাও। রুশো ভাইয়া অসহায় মুখ করে ছোট্ট করে বলল, ঠিক হ্যায়, জয়সা তুম কাহো। রুশো। অগ্নিরাত্রি যে যার ঘরে যাওয়ার পথে রুশোকে পিছু ডাকল রাত্রি। রুশো এক মুহূর্তের জন্য থমকাল। কণ্ঠে ব্যাপক পরিবর্তন এনে বলল, কিছু বলবেন? রুশোর মুখে এবারও আপনি ডাকটা শুনে ক্ষুণ্ণ হল রাত্রির মন। মৃদু গলায় বলল সে, আপনি কি এভাবেই আমার সাথে কথা বলবেন? আগের মতো কথা বলা যায় না? রুশো মুখে উত্তর দিল না।
পকেট থেকে ছোট্ট একটা চিরকুটের মতো কিছু রাত্রির হাতে ধরিয়ে দিয়েই উধাও হল। রাত্রি এমন আকস্মিকভাবে চিরকুট পাওয়ায় ভারী অবাক হল। এক মুহূর্তের জন্য ভাবল চিরকুট যখন দিয়েছে তবে নিশ্চয়ই বিশেষ কিছু লেখা আছে এতে। তবে কি রুশোর এই পরিবর্তনের কারণটাই লিখেছে সে? রাত্রি তাড়াহুড়ো করে চিরকুটটা খুলল। বিড়বিড় করে চারখানি লাইন পড়েই মাথাটা চক্কর মেরে উঠল তার। কয়েক সেকেন্ড থম মেরে থেকে আবারও আহাম্মকের মতো লাইনগুলোয় চোখ বুলাল। চিরকুটটায় গোটা গোটা অক্ষরে লেখা, নো মানে না, মুরগি তোমার মা, শেয়াল তোমার নানি, লেজ ধরে টানি। রাত প্রায় 1টার কাছাকাছি। অগ্নিরুশো নিজেদের মতো শুয়ে আড্ডায় মগ্ন। অগ্নির বলা বেশিরভাগ লাইনেই কোনো না কোনোভাবে নিত্য জড়িয়ে। ব্যাপারটায় চরম হতাশ হয়ে পড়ছে রুশো। কলিজা কাটা ভাবিটা একই জাদু করল অগ্নির ওপর, ভেবে পায় না সে। রুশো অনুভব করল আড্ডার তালে তালে প্রাকৃতিক চাপ পেয়ে গেছে তার, যার দরুন কথা থামিয়ে এক পর্যায়ে বলল, ব্রো, ওয়েট, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। রুশো ওয়াশরুমে যাওয়ার জন্য বাড়িয়েছিল সবে এমন সময় তাকে চমকে দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল অগ্নি। দরজা লাগাবার আগ মুহূর্তে বলল, থ্যাঙ্কস ইয়ার, তুই না বললে খেয়ালই হতো না যে আমারও পেয়ে গেছে। তুই লাইন ধরে থাক, আমি এক্ষুনি পেট হালকা করে আসছি। হেই ব্রো, দ্যাটস নট ফেয়ার, ইউ চিটেড মি। আমার লালবাতি জ্বলতেছে, আমাকে আগে যেতে দাও প্লিজ। রুশো গলা ছেড়ে চেঁচানোর পরও বিশেষ লাভ হল না। অগ্নি মনের সুখে দরজা লাগিয়ে দিয়ে কাজ সারছে তার। এই নতুন নয়, এর আগেও বহুবার দুই ভাইয়ের মাঝে কে আগে ওয়াশরুমে যেতে পারে টাইপ কম্পিটিশন হয়েছে। বলা যায় একজনের 1 নম্বর পেয়েছে জানলে অপর জনেরও মুহূর্তেই পেয়ে যায়। অদ্ভুত এক কোয়েন্সিডেন্ট যদিও তবু এ খুবই পরিচিত ঘটনা। রুশো হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল। বেচারা ভেবেছিল নিবিড়ের বাড়িতে এই নিয়ে দৌড়াদৌড়ি হবে না, কিন্তু অগ্নি দেখছি এক ধাপ আগেই। নিজের হবু শ্বশুর বাড়ি কিনা। হা, রুশো মনে মনে অগ্নিকে খুব করে বকে নিল। কিন্তু বিপত্তি এখানেই শেষ হল না। প্রাকৃতিক চাপ বেড়ে যাচ্ছে অথচ অগ্নির খোঁজ নেই। ছেলে 1 নম্বর সারতে গিয়ে 2 নম্বর সেরে ফেলেছে না তো? রুশো বাহির থেকে দরজায় টোকা মেরে বলল, ব্রো, আর কতক্ষণ? জলদি বের হও, আমি আর ওয়েট করতে পারছি না। ভেতর থেকে চাপা গলায় ভেসে এলো, অকাম করে ফেলাইছি রে, তুই একটু কষ্ট করে ড্রয়িং রুমের সাথে লাগানো ওয়াশরুমটায় যা। আমার একটু টাইম লাগাবে। রুশো ফটাস করে কপাল চাপড়ে ধরে বলল, ওহ নো, যা ভেবেছিলাম তাই। ব্রো, এটা কিন্তু তুমি একদম ঠিক করলে না। পরে রিভেঞ্জ আমি নিবি বলে দিলাম। কথা বলেই রুশো ছুট লাগালো নিচের ওয়াশরুমে। আপাতত পেট হালকা করাটাই মুখ্য কাজ তার। রুশো চমকাল হঠাৎ দরজা থেকে বের হওয়ার মুহূর্তে হাতে টান পড়ায়। হতভম্ব হয়ে হাত টান পড়ার উৎস খুঁজতে চোখ বড় বড় করে ফেলল সে। রুশোর মুখ তৎক্ষণাৎ নরম এক হাতের নিচে ঢাকা পড়ল। হাতের উত্তরাধিকারীকে আবিষ্কার করে যেন 7 আসমান থেকে ধপাস করে হাড়গোড় ভেঙে গেল তার। রাত্রি ঠোঁটজোড়া কুঁচকে হুস্যশের মতো আওয়াজ করল। অর্থাৎ রুশোকে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলার থেকে বারণ করল সে। তারপর আশেপাশে সূক্ষ্ম চোখে চেয়ে চাপা গলায় বলল, চেঁচাবেন না প্লিজ, আমি ভূত নই, আমি রাত্রি। কথাটা বলে রুশোর মুখ থেকে হাত নামিয়ে নিল রাত্রি। রুশো চরম অবাক গলায় বলল, আপনি এখানে এই সময় কেন এসেছেন? আমাকেই বা এভাবে আটকালেন কেন? কারণ আমার প্রয়োজনটা আপনার কাছেই। রাত্রির কণ্ঠে অন্যরকম আভাস পেল রুশো। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে মিনমিন করে বলল, আমার কাছে কিসের প্রয়োজন আপনার? আপনাকে তো বলেইছি আমি এভাবেই কথা বলবো। আবার কেন এসেছেন একই প্রশ্ন নিয়ে? রাত্রি ক্ষিপ্ত চোখে তাকাল।
এক আঙুল রুশোর ঠোঁটের ওপর চেপে ধরে বলল, উফফ, এত অহেতুক কথা বলছেন কেন? কাজের কথায় আসুন। কোনো হেয়ালি নয়, যা জিজ্ঞেস করছি তার ঠিক ঠিক জবাব দিন। রুশো বুঝল আর 10 সেকেন্ডও স্থির থাকা সম্ভব নয়। যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। রাত্রিকে বোঝাতে হবে, এই মুহূর্তে ওয়াশরুম নামক স্থানটাকেই সবথেকে আকাঙ্ক্ষার জায়গা বলে ঠেকেছে তার। এখন বলুন, আপনি আমার সাথে এমন বিহেভ কেন করছেন? আমি কি কোনো ভুল করেছি, আপনার সাথে খারাপ বিহেভ করেছি? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। রুশো রাত্রিকে এতটা কাছাকাছি আসতে দেখে আরও খানিকটা কুঁকড়ে এলো। একে তো প্রাকৃতিক চাপ মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছে গেছে, অপরদিকে রাত্রির হঠাৎ এমন আকস্মিক আক্রমণ। রুশোর হৃৎপিণ্ড ঘোড়ার বেগে ছুটতে করেছে ইতিমধ্যে। এক্ষুনি সুযোগ বুঝে পালাতে হবে তার। রুশো থামা থামা গলায় কোনোরকমে বলল, মিস রাত্রি, আমি বলছি। আপনি একটু সরে দাঁড়ান। রাত্রি একরাশ আশা নিয়ে সরে দাঁড়াল। উত্তরের অপেক্ষায় পলক ফেলতেই বিদ্যুতের মতো তীব্র গতিতে সিঁড়ি ভেঙে নিচে দৌড় লাগাল রুশো। রাত্রি ভাবল তাকে উত্তর দেবে না বলেই পালাতে চাইছে সে, তাই তৎক্ষণাৎ ওড়না কোমরে বেঁধে ধাওয়া শুরু করল রুশোর পেছনে। দৌড়তে দৌড়তেই বলে উঠল, এই কোথায় পালাচ্ছেন আপনি? থামুন বলছি। রুশো থামল না, বরং পূর্বের তুলনায় আরও দ্রুত গতিতে দৌড়ে চলল। এক পর্যায়ে সে গিয়ে থামল ওয়াশরুমের সামনে। 1 নম্বর সারার তীব্র প্রচেষ্টায় ভুলেই গেল দরজা লাগাবার কথা। রাত্রিও তার কাঙ্ক্ষিত উত্তর পাবার লক্ষ্যে ভুলে গেল বর্তমানে সে ধাওয়া করতে করতে ওয়াশরুমে পর্যন্ত ঢুকে পড়েছে। রুশো এত দ্রুত পেট হালকা করতে বসল যে আশেপাশে তাকাবার মতো সেন্সেও ছিল না। রাত্রি যখন আয়া আয়া করে চেঁচিয়ে মুখ ঢেকে ফেলল, ঠিক তক্ষুনি হুঁশ ফিরে পেল সে। রাত্রি আর কতটুকু জোরেই বা চেঁচাল? তার চেয়ে উচ্চস্বরে, উল্টো পা বিশিষ্ট পেতনি দেখার মতো প্রকাণ্ড এক চিৎকার ছেড়ে বসল রুশো। কোনোরকমে প্যান্ট পরে উঠেই চেঁচিয়ে বলল, এটা কি করলেন আপনি? মাথায় কমন সেন্স নেই? কেউ ওয়াশরুমে থাকা কালীন এভাবে না বলে ঢুকে পড়া কি ধরনের অভ্যাস? রাত্রি দুহাতে চোখমুখ ঢেকে রেখেছিল। ওভাবেই ধীর কণ্ঠে বলল, আমি আসলে আপনাকে ধাওয়া করতে গিয়ে হুঁশে ছিলাম না, তাই ভুল করে ঢুকে পড়েছি। আপনিই বা দরজা খুলে রেখে বসেছিলেন কেন? দরজা বন্ধ করলে তো আমি আর ঢুকতে পারতাম না, সময়মত ব্রেক কষে নিতাম। রুশো লজ্জায় মুখ ফিরিয়ে নিল। কাদো কাদো মুখ করে বলে উঠল, ইয়া আল্লাহ, তুমি মাটি ফাঁক করে দাও। আমি সেই ফাঁকে লাফ মেরে বিলীন হয়ে যাই। মানসম্মানের যে আর কিছুই বাকি রইল না। বিপরীতে যদিও কোনো মিরাকল হল না, তবে পাশ থেকে লাজুক হেসে বলে উঠল রাত্রি, আপনি এত ওভার রিয়্যাক্ট করছেন কেন বলুন তো? এটা কি প্রথমবার নাকি? এর আগেও তো আমি আপনাকে ওভাবে দেখেছি। রুশো ফুটবলের সমান চোখ করে রাত্রি পানে তাকাল। চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে হাত চলে আসবে এখনই। রুশো চরম লজ্জায় পড়ে আমতা আমতা করে বলল, ছি, কি সব বলছেন? ওটা না হয় একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই বলে এবারেরটা। রুশোকে পুরো কথা সম্পন্ন করতে না দিয়েই বলল রাত্রি, ধরেই নিন না এটাও একটা কিউট অ্যাক্সিডেন্ট। আশ্চর্য, কি সব বলছে রাত্রি? রুশোর মাথাটা যেন হ্যাং হয়ে যেতে শুরু করেছে। রাত্রি লাজুক হেসে চট করে দরজাটা বন্ধ করে নিল ওয়াশরুমের। রাত্রির এমন কাজে আরও এক ধাপ এগিয়ে অবাক হল রুশো। রাত্রির মতিগতি ভালো লাগছে না। এখন এই ঠান্ডায় পানি দিয়ে ভিজিয়ে কি পেট থেকে কথা বের করতে চাইছে নাকি? ও মাই গড, কি সাংঘাতিক! রাত্রি দুষ্টু হেসে এক পা করে রুশোর দিকে এগিয়ে আসতে লাগল, বিনিময়ে এক পা করে পেছাতে লাগল রুশো। এক পর্যায়ে তার পিঠ গিয়ে ঠেকল ওয়াশরুমের টাইলস লাগানো ঠান্ডা দেয়ালটায়। মুহূর্তেই শক খাওয়ার মতো ঠান্ডায় কেঁপে উঠল সে।
রুশোর অবস্থা বুঝতে পেরে তার পিঠের পেছনে দিয়ে দেয়ালে হাত রাখল রাত্রি। শীতল গলায় বলল, এবার ঠিক আছে? রুশো অবাকের ওপর অবাক হয়ে পড়ছে। রাত্রির কথাবার্তা বা ইন্টেনশন কিচ্ছু মাথায় ঢুকছে না তার। আচ্ছা, রাত্রি কি বাই এনি চান্স ড্রিঙ্ক করেছে? রুশো নাকটা রাত্রির ঠোঁটের কাছাকাছি নিয়ে গেল মদের গন্ধ শুকবার জন্য। রাত্রি ভ্রু কুঁচকে সরাসরি বলল, আপনাকে যতটা সহজ সরল ভেবেছিলাম ততটা সহজ সরল আপনি নন, একেবারেই কিস করতে এসেছেন। মা গো মা! রুশো দ্রুত মুখ সরিয়ে নিয়ে মাথাটা ডানে বামে নাড়িয়ে বলল, ছি ছি, কিসব ভাবছেন? আপনাকে কি কিস করতে যাব কেন? আমি তো আসলে। আপনি তো আসলে কি? কি হলো বলুন মিস্টার রুশো রেহনেওয়াজ। রুশো রাত্রির এমন স্বাভাবিক কণ্ঠে বুঝল মদ সংক্রান্ত ব্যাপার নয় এসব। রাত্রি ইচ্ছাকৃত এমন করছে, কিন্তু কেন করছে তার কারণ অজানা। রুশো প্রসঙ্গ পাল্টাবার জন্য ব্যস্ত গলায় বলল, কিছু না। আপনি আগে বলুন এমন অদ্ভুত বিহেভ করছেন কেন? এটা একটা ওয়াশরুম, এভাবে কেউ আমাদের দেখে ফেললে কি ভাববে ধারণা আছে? রাত্রি কোনো বনিতা না করে সরাসরি বলল, কি আর ভাববে? আমরা দুজনে জমিয়ে প্রেম করছি তাই ভাববে। রুশোর শ্বাস যেন কয়েক সেকেন্ডের জন্য সেখানেই আটকে গেল। রাত্রি বয়ফ্রেন্ড থাকাকালীন এসব কি করছে ঠিক মাথায় খেলছে না তার। রাত্রি, আপনার মাথা কি ঠিক আছে? আপনার বয়ফ্রেন্ড যদি জানতে পারে অন্য একটা ছেলের সাথে আপনি মধ্যরাতে ওয়াশরুমে দরজা লাগিয়ে এতটা কাছাকাছি দাঁড়িয়ে আছেন, তবে উনি ঠিক কি ভাববেন বলতে পারেন? রাত্রি এবার আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছল। মুখভঙ্গিতে বিকৃতি এনে বলল, বয়ফ্রেন্ড মানে? এই কি সব বলছেন আপনি? আমার আবার বয়ফ্রেন্ড কোনো গ্রহ থেকে আসতে যাবে? কোনো গ্রহ থেকে আসতে যাবে কেন? আপনার বয়ফ্রেন্ড এই পৃথিবীতে, এই দেশে, ইভেন এই শহরেই আছে। অস্বীকার করে আর কতদিন? আমি নিজের চোখে দেখেছি আপনাদের। রাত্রি কিছুক্ষণ থম মেরে থেকে রুশোর বলা কথাটা মাথায় বার কয় কাওড়াল। তার মনে হল জীবনের শ্রেষ্ঠ কৌতুক ঠিক এখন এসে শোনার সৌভাগ্য হল তার। রাত্রি কপালে হাত রেখে তাচ্ছিল্যের হাসি হাসল। হাসতে হাসতে চোখে জল চলে এলো তার। রুশো ভেবে পেল না রাত্রি এমন হাসির কারণ, তাই আগ বাড়িয়ে জিজ্ঞেস করল, কি হলো, এভাবে হাসছেন কেন আপনি? আমি কি কোনো জোক বলেছি? হাসতে হাসতে জবাব দিল রাত্রি, তা নয়তো কি? আমার বয়ফ্রেন্ড আছে অথচ আমিই জানি না। এর থেকে ভালো কোনো জোক মনে হয় না আমার পুরো জীবনে কখনো শুনেছি। মানে কি? তোমার আপনার বয়ফ্রেন্ড নেই? অফকোর্স নেই। রুশো বোকা বোকা কণ্ঠে বলল এবার। তাহলে সেদিন রাতে আপনি ওই ছেলেটার কাছ থেকে যে গিফট নিলেন, সে কে? রাত্রি খানিকটা ভাবার ভান করে বলল, ও মাই আল্লাহ! আপনি সেদিনের ওই ছোট্ট ঘটনাকে এতটা বড় করে ভেবে এমন করছিলেন? আরে উনি আমার চাচাতো ভাই, দিদার। ঢাকা থেকে রাজশাহী আসছে শুনে আমি একটা জিনিস ভাইয়ের দ্বারা আনিয়েছিলাম, কারণ তা রাজশাহীতে পাওয়া যায় না। ঢাকা থেকে সোজা রাজশাহী রাতে পৌঁছেছিল ভাইয়া, দিনে পৌঁছলে দিনেই নিয়ে নিতাম। আর এত সিম্পল একটা ব্যাপারকে আপনি এতটা গভীরভাবে ভেবে নিলেন। রুশো মাথাটা ভনভন করতে শুরু করল। তবে কি ভিত্তিহীন এক কারণে রাত্রিকে নিজের থেকে দূরে ঠেলে দিতে চাইছিল সে? রুশোর ইচ্ছে হল নিজের গালেই ধুমধাম করে কয়েকটি ঘুষি মেরে দিতে। রাত্রি, যাকে সে মনপ্রাণ উজাড় করে ভালোবাসে, তাকে কিনা এভাবে অবহেলা করতে পারল? নিশ্চয় রাত্রি খুব কষ্ট পেয়েছে। এখন কোনো মুখে ক্ষমা চাইবে সে রাত্রির কাছে? রুশো লম্বা করে দীর্ঘশ্বাস ছাড়ল। তীক্ষ্ণ দীর্ঘশ্বাসটা বুক চিরে বের হল তার। রুশো মিনমিন করে বলল, তাহলে আমি না জেনেই তোমায় অহেতুক ভুল বুঝছিলাম? রাত্রি ভারী অভিমানী গলায় বলল, তা নয়তো কি?
আর আপনি যে আমায় ভুল বুঝে এতটা অবহেলা করেছেন তার জন্য কি এমনি এমনি ছাড় পেয়ে যাবেন? মোটেই না। আপনার কঠিন শাস্তি প্রাপ্য। রুশো চুপসে যাওয়া মুখটা ফুলিয়ে বলল, তুমি আমায় যা শাস্তি দেবে তাই মাথা পেতে নেব অ্যাটম বোম। আমি যেহেতু ভুল করেছি সেহেতু আমার শাস্তি পাওয়া উচিত। রুশোর মুখে আবারও সেই পুরনো অ্যাটম বোম ডাকটা শুনে মনটা প্রফুল্লতায় ভরে গেল রাত্রির। যে ডাকটা কদিন আগে শুনলেও রেগে চোখমুখ লাল করত, আজ সে ডাকটা শোনার জন্যই কতটা ছটফট করছিল। সত্যিই ভালোবাসা মানুষকে দিয়ে কিনা কি করাই। রাত্রি দুষ্টু হেসে বলল, বেশ, তবে শাস্তির জন্য প্রস্তুত হয়ে যান। আর আপনার ওই নাদুস নাকটা আগান। আজ এমন ফাটান ফাটাব যেন আজীবন মনে থাকে আপনার। রাত্রি মেয়ে হলে কি হয়েছে, হাতে তার আছে অবিশ্বাস্য জোর। রুশোর মনে হয় বাহুবালীর সন্তান যদি মেয়ে হতো তবে নিঃসন্দেহে রাত্রি সেই চরিত্রের অধিকারী হতে পারত। কিন্তু কি আর করার, আজ নিজ থেকে নাকুটার নকশা পরিবর্তন করতে দিতে হবে যে রুশোকে। শুধুমাত্র শাস্তি হিসেবে নয়, নিজের মনের প্রশান্তির জন্যও রাত্রির সুপার পাঞ্চ খাওয়া এই মুহূর্তে আবশ্যক। রুশো চোখ দুটো বন্ধ করে নাকটা এগিয়ে দিল। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকার এক পর্যায়ে নাকে জোরে সোরে কোনো আঘাতের বদলে উষ্ণ কিছুর স্পর্শে কেঁপে উঠল সে। তৎক্ষণাৎ চোখ খুলে আবিষ্কার করল রাত্রি নিজের নরম উষ্ণ ঠোঁটটা নাকে ছুঁয়ে রেখেছে তার। রুশো কাছে পুরো ব্যাপারটা একরকম স্বপ্নের মতো লাগল, যেন সবটা তার কল্পনা কিংবা ঘুমের ঘোরে দেখা অবাস্তব কিছু দৃশ্য। বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। রাত্রি হয়তো বুঝল রুশো সবটা তার কল্পনা ভাবছে, বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে তার। যার দরুন রুশোকে সহজ করতে ডান হাত দিয়ে তার পেটে ছোট্ট করে চিমটি কেটে বসল রাত্রি। রুশো চিমটির আঘাতে হালকা করে কেঁপে উঠল। রাত্রি রুশোর নাকে লম্বা একটা চুমু এঁকে দিয়ে মুখ সরিয়ে নিল। ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে বলল, এটা কোনো স্বপ্ন নয় রুশো, এটা বাস্তব। এই রাত্রি শুধুই আপনার, অন্য কারো নয়। কথাটা বলেই রুশোকে শক্ত করে জড়িয়ে ধরল রাত্রি। রুশো কয়েক মিনিট হতভম্বের মতো ফ্রিজড হয়ে দাঁড়িয়ে রইল। পুরো ব্যাপারটা মাথা ঢুকিয়ে নিতে সক্ষম হবার পর নিজেও শক্ত করে জড়িয়ে ধরল রাত্রিকে। বুকে তার উথালপাথাল অনুভূতির জোয়ার। ডিপ ডিপে শব্দ করা সেই হৃৎপিণ্ডটাও ভালোবাসার চাদরে মুড়িয়ে যেন খিলখিল করে হাসছে। রুশো স্পষ্ট শুনতে পারছে সেই আওয়াজ। রাত্রি রুশোর উষ্ণ আলিঙ্গনে আপ্লুত হয়ে ভেজা গলায় বলল, ভালোবাসি, অনেক ভালোবাসি আপনাকে রুশো। বিনিময়ে রাত্রির কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল রুশো, আমিও ভালোবাসি, খুব ভালোবাসি তোমায় অ্যাটম বোম। গভীর রাতে আচমকাই ঘুমটা ভেঙে গিয়েছে আমার। গলাটা কেমন যেন শুকিয়ে এসেছে। ঘরে আজ পানি রাখা হয়নি। নিবিড় ভাইয়া ল্যাপটপে কিসব কাজ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছেন। খুব শীঘ্রই নাকি ফাইনাল এক্সাম। অনলাইনে সেসব নোটস নিয়েই বোধহয় ঘাটাঘাটি করছিলেন। আমি ঘুমিয়েছিলাম উনার আগেই। আমি বিছানা থেকে নিঃশব্দে নেমে পড়লাম। তারপর কি মনে করে যেন ফের পেছনে ফিরে তাকালাম। ভারত পাকিস্তানের বর্ডারের মতো উনার আর মাঝে থাকা কোলবালিশটাকে আলগাভাবে আগলে ধরে ঘুমিয়ে আছেন নিবিড় ভাইয়া। ঠোঁটটা হালকা করে ফুলিয়ে রেখেছেন। সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে কপাল ঢেকে রেখেছে উনার। গায়ে থাকা সাদা শার্টটা কোমরের একটু উপরে উঠে গিয়েছে, যার দরুন উনার অ্যাপস দেখা যাচ্ছে কিছুটা। আমার মনে প্রশ্ন জাগে, একটা মানুষ একই সাথে একই সময় কিউট পাশাপাশি হট কি করে হতে পারে? আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে চেয়ে রইলাম উনার পানে। পরমুহূর্তে চট করে মুখ ফিরিয়ে নিলাম। বিড়বিড় করে বললাম, ছি, কিসব ভাবছি। আমার চোখগুলো আজকাল নাউজুবিল্লাহ মার্কা হয়ে পড়ছে, ঈষস কি বেদ্যপ। আমি ঢোক গিললাম গলাটা ভেজাবার জন্য। তৃষ্ণাটা মনে হলো বেড়ে গিয়েছে অযথাই। যে করেই হোক আপাতত গলাটা ভেজাতে হবে আমার।
আমি পা টিপে টিপে ঘর ছেড়ে হাতে জগ নিয়ে বের হলাম। উদ্দেশ্য কিচেন। ড্রয়িং রুম ক্রস করছি এমন সময় মনে হলো কোথাও থেকে চাপা আওয়াজ ভেসে আসছে। আমি হাঁটা থামিয়ে সেদিকে পানে কান খাড়া করলাম। গাটা ছমছম করতে শুরু করল যখন বুঝলাম ড্রয়িং রুমে শুধু আমিই নই, আরও কোনো প্রাণের অস্তিত্ব বিরাজমান। দুজন মানুষ কথা বলছে ধীর গলায়। আমার সন্দেহ হলো এই মাঝরাতে বাড়ির কেউ নিশ্চয় এখানে এসে কথা বলতে যাবে না। তবে কি মানুষের রূপে কোনো ভূত টুত আমায় ভয় দেখাতে এমনটা করছে না? ইয়া আল্লাহ, অগ্নি ভাইয়ার ভয়টা কি তবে অহেতুক নয়? ভূত কি সত্যিই আছে? আমার সচেতন বিবেক জবাব দিল, ভূত না তোর কাল্লা আছে রে হতভাগী। আমি নিজের মাথায় নিজেই চাপড় মেরে মনে মনে বললাম, ধুর, আমিও হয়েছি একটা গাধা থুক্কু গাধি। ভূত বলতে তো কিছু হয় না, যদি কিছু থেকে থাকে তবে তা জিন। আমার আবার এই জিন হোক বা মনগোড়া ভূত হোক, এসবের পেছনে খোঁজাখুঁজি চালাতে প্রচুর ভালো লাগে। অগ্নি ভাইয়া যেখানে ভূতের ভয় খাটের তলায় লুকোয়, সেখানে আমি ভূত সংক্রান্ত কিছুর আভাস পেলে আরও এক্সাইটেড হয়ে পড়ি। তবে এবারের বিষয়টা ভিন্ন। এবার অগ্নি ভাইয়া ভূতটুতের ছায়া দেখতে পেয়েছে বলে চেঁচায়নি। এবার স্বয়ং ভূত অর্থাৎ জিনেদের গপ্প শুনতে পারছি আমি। আমি লম্বা একটা শ্বাস টেনে ভয়টা ভেতরেই ধামাচাপা দিয়ে আগত আওয়াজের উৎসের পানে পা বাড়ালাম। আমার মনে হলো আওয়াজগুলো সম্ভবত ওয়াশরুমের ভেতর থেকে আসছে। অদ্ভুত। ভূতেদেরও বুঝি 1 নম্বর 2 নম্বর পায় নাকি? আর কি কোনো জায়গা পায়নি তারা গল্প করার? আমি দরজায় কান লাগিয়ে কথাগুলো শোনার চেষ্টা চালালাম এবং প্রায় সাথে সাথেই ঘটে গেল এক মিরাকল। ভূতেরা ঝট করে দরজা খুলেই আমায় দেখে লাড্ডুর মতো চোখ করে তাকালো। আমিও টাসকি খেয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইলাম দুটো ভূতের দিকে। সর্বনাশ! টিভিতে দেখা ইচ্ছাধারী নাগিনের মতো তবে ইচ্ছাধারী ভূত হয়? এত দেখি অবিকল আমার রুশো ভাইয়া আর গবেট বেস্টু রাত্রির প্রতিরূপ। আমায় দেখে ভূতেরা একে অপরের দিকে ভয় ভয় তাকালো। রুশো ভাইয়ার প্রতিরূপ ভূতটা বোকা বোকা গলায় বলল, ছুটকি, তুই এখানে? ভূতকে পুরোপুরি আমার ভাইয়ের কণ্ঠে কথা বলতে শুনে অবাক ভাবটা যেন আকাশ ফুটো করে কৃষ্ণমণ্ডল ছুল। চোয়াল ঝুলে গেল আপনা আপনিই। আমি কপালে দৃঢ় ভাঁজ ফেলে অবিশ্বাস্য গলায় বললাম, ও মাই গড, ভূত বাবাজি তো দেখি সেইম টু সেইম আমার ভাইয়ের মতো কথা বলে। এই রাত্রি রূপী ভূতনি, তুমিও একটু কথা বলে দেখাও না। দেখি তুমি কতটা পারফেক্ট কণ্ঠ বের করতে পারো। রাত্রি রূপী ভূতনি আমার পানে বিকৃত মুখভঙ্গি করে তাকালো। বিড়বিড় করে বলল, এর কি মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে? কি সব আবোলতাবোল বকছে ও? আমি চট করে চুটকি বাজিয়ে বললাম, এক্সাক্টলি, আমার মাথার স্ক্রু তোমাদের দেখে ঢিলাই হয়ে গেছে। আশ্চর্য! ভূতেরা এতটা স্মার্ট হয় তা আমার জানাই ছিল না। এই তোমরা কি পচা ভূত নাকি ভালো ভূত? উইয়ে সিনেমায় দেখায় হাউমাউ করে মানুষ গিলে নেয় তেমন নও তো? আমার এমন ধারা প্রশ্নে একে অপরের দিকে হতভম্ব হয়ে তাকালো ভূত দুটো। আমি বড় বড় চোখ করে চেয়ে রইলাম উত্তরের আশায়। দেখতে পুরোপুরি আমার আপনজনদের মতো হওয়ায় ভয় পেলাম না বিন্দুমাত্র। অনন্যা, ওখানে কি করছো তুমি? তারা উত্তর দেওয়ার পূর্বেই পেছনে থেকে নিবিড় ভাইয়ার ডাক শুনে চমকে উঠলাম আমি। দ্রুত ভূতেদের ইশারায় হাত দেখিয়ে বললাম, এই তোমরা পালাও, নিবিড় ভাইয়া তোমাদের দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। আমার তাড়া দেওয়া সত্ত্বেও ভূতেরা নিজেদের জায়গা থেকে পালালো না, বরং আরও এক ধাপ এগিয়ে এসে নিবিড় ভাইয়ার উদ্দেশ্য বলল, ব্রো, থ্যাঙ্ক গড তুমি এসেছ। আমার ছুটকির কি যেন হয়ে গেছে দেখো না। রুশো ভাইয়ার প্রতিরূপ ভূতের সাথে তাল মিলিয়ে ভূতনিও বলল, হ্যাঁ ভাইয়া, ও একবার আমাদের ভূত বলছে, তো আবার বলছে ইচ্ছাধারী ভূত। কিছু একটা করুন। মেয়ে নির্ঘাত পাগল হয়ে গিয়েছে।
নিবিড় ভাইয়া পুরো ব্যাপারটা মাথায় ঢোকাবার জন্য কয়েক সেকেন্ড সময় নিলেন। তারপর আমার কাছাকাছি এসে দাঁড়িয়ে বলে উঠলেন, অনন্যা, আর ইউ ওকে? কোনো স্বপ্ন দেখতে দেখতে উঠে চলে আসনি তো? আমি প্রতিবাদী সুরে বললাম তক্ষুনি, কি আজব, আমি স্বপ্ন দেখতে যাব কেন? আমি তো ঘুম থেকে উঠে পানি আনতে নেমেছিলাম, আর এসে দেখি দুটো ভূত ওয়াশরুমে সুখদুঃখের গল্প করছে। আপনি ওদের কথা একদম বিশ্বাস করবেন না, ওরা আমার ভাই আর বেস্টু রূপ ধরে আপনাকে বোকা বানাচ্ছে। নিবিড় ভাইয়া ঠিক কি রিয়াকশন দেবেন ভেবে পেলেন না। ভূত এবং ভূতনিটার উদ্দেশ্যে কিছু একটা বলতে নিয়েছিলেন, এমন সময় কোথায় থেকে যেন হাঁপাতে হাঁপাতে এলো অগ্নি ভাইয়া। বাকিদের ঠিকমতো না দেখেই বলতে লাগল, রুশো, তুইও কি 1 নম্বর ছেড়ে 2 নম্বর? এটুকু বলে কথার মাঝে জোরেশোরেই ব্রেক কষল সে। তারপর একই অবস্থানে উপস্থিত আমাকে, নিবিড় ভাইয়াকে এবং রাত্রির বেশধারী ভূতনিকে দেখে বোকা হেসে বলল, আরে তোরা সব এখানে? ঘুমোসনি এখনো? নাকি এই গাধাটা তোদের ডেকে তুলেছে? রুশো ভাইয়া কাদো কাদো মুখ করে জবাব দিল, ওহ ব্রো, আমি কেন সবাইকে ডেকে জাগাতে যাব? আমি তো শুধু। তুই তো শুধু? কিছু না ব্রো, তুমি এসেছ ভালো হয়েছে। দেখো না ছুটকিটা এখনো জেগে জেগে স্বপ্ন দেখছে, বলছে আমরা নাকি ভূত। আমি তৎক্ষণাৎ উঁচু গলায় বললাম, ভাইউ, তুই একদম এই ভূতগুলোর কথা বিশ্বাস করবি না। আমি শুনেছি জিনেরা নাকি টয়লেটে ঘুমায়। ওরা নিশ্চয় ঘুমোবার আগে গল্প করছিল। আর এখন আমার হাতে ধরা পড়ায় কি সুন্দর রুশো ভাইয়া আর রাত্রির রূপ ধারণ করে নাটক করছে। অগ্নি ভাইয়া অতিমাত্রায় ভ্যাবাচ্যাকা খেয়ে রুশো ভাইয়া আর রাত্রির মুখপানে তাকাল। রুশো ভাইয়ার হাতটা টিপতে টিপতে ভয়ার্ত গলায় বলল, আইসোয়ার, তুই যদি ভূত হয়ে থাকিস তাইলে আমি তোরে ঝাড়ু দিয়া পিটামু। অগ্নি ভাইয়ার বিপরীতে ঝাঝালো গলায় ধমকে উঠল নিবিড় ভাইয়া, চুপ কর পাঠা। অনন্যাকে কোথায় বোঝাবি তা নিজেও স্টুপিডের মতো কথা বলছিস। ও ভূত হলে তুই ওকে টাচ করছিস কিভাবে? এত শিক্ষিত ছেলে হয়ে ভূতে বিশ্বাস করিস, লজ্জা করে না? অগ্নি ভাইয়া মাথা চুলকে জবাব দিল, হ্যাঁ তাই তো। কিন্তু নিবিড়, তুই যাই বল, অলৌকিক কিছু একটা তো আছেই। সে তুই আমারে যতই পাঠা ভাব, আমি তা মনে প্রাণে বিশ্বাস করি। নিবিড় ভাইয়া কপাল চাপড়ে ধরলেন। সেই সময় চশমা চোখে নিত্য আপু সিঁড়ি ভেঙে নিচে নেমে এসেই চোখমুখ কুচকাল। সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করল, হোয়াটস গোয়িং অন গাইস? এত রাতে সবাই একসাথে, তাও আমায় ছেড়ে আড্ডা দিচ্ছ যে? আরে রাখো তোমার আড্ডা। দেখো, আয়ু নাকি কি সব ভুতুরে স্বপ্ন দেখে রুশোরাত্রিকে ভূতভূতনি বানিয়ে ফেলছে। রুশো তো ওয়াশরুম যাবে বলে নিচে এসেছিল। ও ফিরছে না দেখে আমি ওকে ডাকতে এসেছিলাম, আর এসে দেখি এই অবস্থা। নিত্য আপু বিজ্ঞ চাহনি নিক্ষেপ করে খুঁটিয়ে খুঁটিয়ে আমায় দেখল। আমি ইশারায় বোঝালাম আমি যা বলছি তা মোটেও বানোয়াট কথা নয়। নিত্য আপু গোলকরন্ধ্র ঘুরিয়ে এবার তাকালো ভূতভূতনির ওপর। ভাবুক ভঙ্গিতে বলল, সবই বুঝলাম। যদি তাই হয়ে থাকে তবে রুশোরাত্রি একসাথে কি করছে? এতক্ষণে তো রাত্রির ঘুমিয়ে পড়ার কথা। ভূতভূতনি অস্বস্তিতে কুকড়ে একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকাল। নিত্য আপুর কথাটার রেশ ধরে বললাম আমি, ঠিক তাই। আচ্ছা, আমি ধরে নিলাম তোমরা ভূতভূতনি নও, তবে বলো তোমরা একসাথে ওয়াশরুমের ভেতরে কি করছিলে? নিবিড় ভাইয়া সূক্ষ্ম চোখে তাকালেন দুজনের পানে। চিন্তিত গলায় জিজ্ঞেস করলেন আমায়, আর ইউ শিওর ওরা দুজন একসাথে ওয়াশরুমে ছিল? গলা উঁচু করে বললাম আমি, ইয়েস, আম 100% শিওর। নিবিড় ভাইয়া চুপ করে রইলেন কিছুক্ষণ। লজ্জায় টমেটো সেজে দাঁড়িয়ে থাকা রুশো ভাইয়া রাত্রি কিছু বলবে তার আগেই বলে উঠলেন, অনন্যা ঘরে এসো। নিত্য অগ্নি, তোরাও যে যার ঘরে যা।
একদম জোরে আওয়াজ করবি না। দাদিমা বা বাবা জেগে গেলে ঝামেলা হয়ে যাবে। আমি বাধা দিয়ে জেদি গলায় বললাম, আমি ঘরে যাব না। আগে ওদের বলুন আমার প্রশ্নের উত্তর দিতে। ওরা একসাথে বাথরুমে কি করছিল তা না জানা পর্যন্ত আমার ঘুম আসবে না। নিবিড় ভাইয়া চোখের ইশারায় নিত্য আপু এবং অগ্নি ভাইয়াকে কিছু একটা বোঝালো। নিত্য আপু চট করেই সেই ইশারার অর্থ বুঝতে পেরে বলে উঠল, এই রাত্রি তুমি আসো তো, আমার সাথে ঘুমোবে আসো। আমার কেন যেন বড্ড বোরিং লাগছে। আর রুশো ভাই তুমিও যাও, রাত অনেক হল। কথাটা বলেই অগ্নি ভাইয়ার কোমরে গুঁতো দিল নিত্য আপু। বোঝালো রুশো ভাইয়াকে এক্ষুনি ঘরে নিয়ে যেতে। অগ্নি ভাইয়া নিত্য আপুর চোখ রাঙানি দেখে তৎক্ষণাৎ রুশো ভাইয়ার হাত চেপে ধরে নিয়ে যেতে যেতে বলল, ঘরে আয় ব্যাটা, তোরে আজ পিটা ইন্দুর থেকে মানুষ বানামু। এদিকে রাত্রিকেও ঝটপট নিয়ে চলে গেল নিত্য আপু। ব্যাপারগুলো এতটা দ্রুত হল যে বোকার মতো চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার সাধ্য হল না আমার। আমি বিচলিত হয়ে বললাম, এবার এটা কি হল? আমার প্রশ্নের জবাব না দিয়ে সবাই এভাবে চলে গেল কেন? এই আপনি সবকিছুর মূলে দায়ী। কেন ওদের যেতে দিলেন বলুন তো? নিবিড় ভাইয়া আমায় উত্তেজিত হতে দেখে মৃদু হাসলেন। সান্ত্বনা স্বরূপ হয়তো বললেন, ঘরে এসো, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে আছে। মুহূর্তেই গোলগাল চোখ করে তাকালাম আমি। আগ্রহী গলায় বললাম, সত্যি? তবে বলুন। আচ্ছা বাবা বলছি, ঘরে এসো তো আগে। আমি উনার কথা মতো ঘরে পৌঁছলাম। উনি বাহিরের পরিবেশ বুঝে নিয়ে দরজা আটকালেন। আমায় বিছানায় বসিয়ে পাশ বসলেন নিজেও। তারপর জিহ্ব দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিয়ে বললেন, দেখো অনন্যা, তুমি যে কেন সাধারণ বুঝতে পারছ না তা আমি নিজেও বুঝতে পারছি না। তোমার কি মনে হয় একটা ছেলে আর একটা মেয়ে একসাথে ওয়াশরুমে গিয়ে কি করতে পারে? খানিকটা ভাবার ভান করে বললাম আমি। কমোড যেহেতু একটাই, একসাথে নিশ্চয় 1 নম্বর বা 2 নম্বর সারতে পারবে না। নিবিড় ভাইয়া দুচোখ বুজে নিয়ে আমার কথাটা হজম করার চেষ্টা চালালেন। খানিক বাদে আবারও বলে উঠলেন, ইস, ইউ আর রাইট। এখন এই শীতে নিশ্চয় শাওয়ার নিতেও ঢুকবে না। যদি নেওয়ারই হতো তবে যার যার ঘরের এটাচ বাথরুমে নিতে পারত, তাই না? হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। যেহেতু আমি কোনো রিজন খুঁজে পাচ্ছি না সেহেতু কারণটা আমায় বলে দিলেই তো হয়। নিবিড় ভাইয়া কিছুক্ষণ পলকহীন চেয়ে রইলেন আমার কৌতূহল মাখা মুখটায়। তারপর ধীর গলায় বললেন, ইউ আর টু মাচ ইনোসেন্ট অনন্যা। ওকে ফাইন, আমি বলছি কারণটা। তাড়া দিয়ে বললাম আমি। হ্যাঁ হ্যাঁ বলুন। নিবিড় ভাইয়া সরাসরি আমার চোখের দিকে গভীর ঘোর নিয়ে তাকালেন। ঠোঁটটা কিঞ্চিত নাড়িয়ে শীতল গলায় বললেন, দে আর ডেটিং ইচ আদার অনন্যা। মুহূর্তেই বিস্ময় চোয়াল ঝুলে পড়ল আমার। অবাক গলায় বললাম আমি, আপনি সত্যি বলছেন? ওরা তার মানে একে অপরকে ভালোবাসে? হ্যাঁ, বাসতেই পারে। এতে এত অবাক হওয়ার কি আছে? আমি খুশিতে আত্মহারা হয়ে পড়লাম যেন। আহ, আমার রুশো ভাইয়া তবে তার অ্যাটম বোমকে সত্যি সত্যি নিজের করে পেল? উফ, আমার আর তোর সইছে না। আমি কালই গিয়ে খালামুনিকে বলবো ছেলের বিয়ের ব্যবস্থা করতে। এই এতগুলো অবিবাহিতার ভেতরে বিবাহিত আমাকে কেমন যেন বেমানান লাগে। রাত্রি বিয়ে করে নিলে ব্যাপারটা দারুণ হবে। আমার আর নিজেকে সবার মাঝে অদ্ভুত লাগবে না। নিবিড় ভাইয়া আমায় খুশিতে লাফাতে দেখে ভ্রু কুচকালেন। জিজ্ঞেস করলেন, অনন্যা, এভাবে লাফাচ্ছ কেন? পড়ে যাবে তো। বসো। আমি বসলেও শরীরের কাঁপাকাঁপি থামালাম না। আনন্দে আটখানা হয়ে বললাম, কি বলছেন? লাফাব না মানে? আরে আমি আজকে কতটা হ্যাপি হয়েছি আপনাকে বোঝাতে পারবো না। আহ, কি শান্তিটাই না লাগছে।
দেখতে দেখতে আমার পড়ে পড়ে আমার ভাই দুটোরও সেটিং হয়ে গেল। কদিন বাদে বিয়ে দিয়ে দিলে সবাই একসাথে মিঙ্গেল লাইফ লিড করব। আহ কি যে ফিলিংস। নিবিড় ভাইয়া চুপ করে রইলেন। উনার মুখটা অনেকটা শুকনো দেখালো। আমি কপাল কুঁচকে উনার মুখভঙ্গি পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করলাম, আরে আপনি এমন শুকনো মুখ করে রেখেছেন কেন? ওদের এই সম্পর্কটায় আপনি খুশি হননি? নিবিড় ভাইয়া বোধহয় জোরপূর্বক হাসার চেষ্টা করলেন। ছোট্ট করে বললেন, হ্যাঁ হয়েছি তো। তবে আপনার চোখে মুখে খুশির ঝলক নেই কেন? আপনার কি কোনো কারণে মন খারাপ? নিবিড় ভাইয়া ছোট্ট করে শ্বাস ফেলে আমার চোখে তাকালেন। ধীর গলায় বললেন, অনন্যা, তুমি কি সত্যিই বোঝো না আমার মন খারাপের কারণটা? অগ্নিনিত্য এনগেজড। অগ্নির ফাইনাল এক্সামটা শেষ হলেই বিয়ের পিঁড়িতে বসবে। রুশরাত্রির চিন্তা নেই। রুশো তো মাস্টার্স করছে না, বাইরে স্টাডি কমপ্লিট করে এসেছে। রাত্রির ফ্যামিলি রাজি হয়ে গেলে যে কোনো দিনই বিয়ে ঠিক হয়ে যাবে। জাস্ট লুক অ্যাট দেম, একে অপরকে কতটা চায় ওরা। নিত্য অগ্নির কথা না হয় বাদই দিলাম, সেই প্রথম থেকেই একে অপরকে পছন্দ করে ওরা। কিন্তু রুশরাত্রি, ওরা তো একে অপরের সাথে পুরোটা সময় দ্বন্দ্ব লাগিয়েই রাখত। আর এখন দেখো, সেই ওরাই একে অপরকে ভালোবেসে ফেলেছে। ঠোঁট উল্টে বললাম আমি, তো এতে খারাপ কি? এতে খারাপ কেন হতে যাবে? আমি জাস্ট তোমায় এক্সাম্পল দিচ্ছি। ওদের দেখো আর আমাদের দেখো। ওদের মাঝে এখনই কতটা আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে কতটা চায় ওরা। আর আমাদের এই বিয়ের পরে এখনো এক বিছানার দু কর্নারে ঘুমাই আমরা। জাস্ট থিঙ্ক, আর 5টা সম্পর্কের থেকে কতটা ক্রিটিক্যাল আমাদের রিলেশনশিপটা। আমি বোকা বোকা মুখ করে উনার পুরো কথাটা শুনলাম। চোখ দুটো এদিক ওদিক ঘুরিয়ে জবাব দিলাম, ক্রিটিক্যাল হওয়াটা তো স্বাভাবিক, যেহেতু আপনার আর আমার বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি। নিবিড় ভাইয়া হতাশ হলেন। মনে হল নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। উনার ঠোঁটজোড়া থরথর করে কাঁপছে। রাগে না ক্ষোভে ঠিক বুঝতে পারছি না। উনি কয়েক সেকেন্ড নিজেকে স্থির রাখার চেষ্টা চালিয়ে যখন ব্যর্থ হলেন ঠিক তক্ষুনি আমার দুবাহু চেপে ধরে খাটের সাথে ঠেস দিয়ে বসালেন। চাপা ক্ষোভ সাথে কিছু সুপ্ত অনুভূতির সংমিশ্রণ ঘটিয়ে বললেন, মানলাম বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, কিন্তু আমরা তো চাইলেই সম্পর্কটা স্বাভাবিক রূপ দিতে পারি। পারি না বলো? আমি উনার কথাটা অর্থ পুরোপুরি মাথায় নেওয়ার চেষ্টা চালালাম। আমার চুপ থাকার মাঝেই আবারও বললেন উনি, তুমি কেন আমায় বুঝতে পারো না অনন্যা? হোয়াই ডোন্ট ইউ ফিল মি? আই নিড ইউ। আই ওয়ান্ট ইউ ব্যাডলি। উনি শেষের কথাগুলো বলার সময় আমার অনেকটা কাছে চলে এসেছিলেন, যার দরুন উনার উত্তপ্ত শ্বাস সোজা এসে পড়ছিল আমার মুখে। সেই উত্তপ্ত শ্বাসের ছোঁয়ায় কেঁপে উঠলাম আমি। উনার মুখের দিকে তাকানোর সাহস জুগিয়ে উঠতে পারলাম না। ঘোড়ার বেগে ছুটে চলে হার্টবিট সামলাতেই হিমশিম খেয়ে যেতে হচ্ছে আমায়। নিবিড় ভাইয়া আমার আরও কাছাকাছি এসে কঠিন গলায় বললেন, অনন্যা, লুক অ্যাট মি। আমার চোখের দিকে তাকাও। আমি ভয়ে ভয়ে তাকালাম উনার চোখে। তার পরপরই কণ্ঠে নমনীয়তা এনে বললেন উনি, তুমি কি কিছুই অনুভব করতে পারো না? তোমার মনে কি আমার জন্য এতটুকুও জায়গা নেই? আমি জানি তুমি এই বিয়েটাকে এখনো মন থেকে মেনে নিতে পারোনি, কিন্তু আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। আমিই বা কি করতে পারতাম বলতে পারো? আমার নিজের নেম ফেম নিয়ে টেনশন ছিল না। 2 দিন ট্রল হতো, 5 দিন লোকে হাসি ঠাট্টা করত, 7 দিনে সেই রেশটা অনেকটাই কমে আসত, আর নিউ পারফরমেন্সের পর আবারও সব আগের মতোই। ট্রল দিয়ে আর যাই হোক আমার প্যাশনকে দমিয়ে রাখা যেত না। কিন্তু তোমার কি হতো? এই জাজমেন্টাল সমাজ তোমায় কি চোখে দেখত ভাবতে পারো? এরপর যদিও সত্যিটা প্রকাশ পেত, কিন্তু কলঙ্ক থেকেই যেত।
না সমাজ তোমায় স্বস্তি পেতে দিত আর না তুমি স্বাভাবিক লাইফ লিড করতে পারতে। এরপরেও তোমার মনে হয় আমি শুধুমাত্র নিজের নাম খারাপ হওয়ার জন্য তোমায় বিয়ে করেছি? নিবিড় ভাইয়ার কথার মাঝেই পাশে থাকা ফোনটা বেজে উঠল। নিবিড় ভাইয়া থামলেন। উনার কথাগুলো বলার সময় আমি চোখমুখ খিচে বন্ধ করে রেখেছিলাম। আবারও ফোন কল আসার এক চোখ খুলে মৃদু গলায় বললাম, ফোন বাজছে আপনার। নিবিড় ভাইয়া রক্তচক্ষু নিয়ে ফোনটা রিসিভ করেই বলে উঠলেন, রাহিত তোকে কিন্তু কঠিন শাস্তি দিব আমি। অসময়ে কল করা কি ধরনের অভ্যাস? এই মাঝরাতে ফোন দিয়েছিস কেন? ওপাশ থেকে ভয়ার্ত গলায় কিছু একটা বলল হয়তো রাহিত ভাই। তা আমার কান অবধি পৌঁছাল না। নিবিড় ভাইয়া আবারও চেঁচিয়ে বললেন, আমি একজন বিজি আছি, মেইল চেক করতে পারবো না, ফোন রাখো। তারপর হয়তো আবারও ভয়ার্ত গলায় কিছু একটা বলল রাহিত ভাই। নিবিড় ভাইয়ার রাগান্বিত মুখটায় পরিবর্তন এলো। কপাল ভাঁজ দৃঢ় হল। সাথে চরম অবাক হয়েছেন রকম ভাব। হোয়াট দ্য হেক? এই কথাটা আমায় আগে বলা হয়নি কেন? ড্যাম ইট! কথাটা বলেই ফোনের লাইন কাটলেন উনি। অসহায় ফোনটাকে ছুঁড়ে মারলেন খাটের একদম বিপরীত কর্নারে। একটুর জন্য বেঁচে গেল ফোনটা, নয়তো এক্ষুনি একটা বডি একাধিক টুকরোয় পরিণত হতো। নিবিড় ভাইয়া বা হাতের দু আঙুল ভ্রুর মাঝখানে রেখে চুপ করে রইলেন কিছুক্ষণ। আমি শুকনো গলায় ঢোক গিলে নিয়ে খানিকটা সাহস জুগিয়ে নিলাম। ভয় জর্জর হয়েই জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কিছু খারাপ ঘটেছে কি? আমার ডাকে নিবিড় ভাইয়া নড়ে উঠলেন। কণ্ঠে যথাসম্ভব পরিবর্তন এনে ঠান্ডা গলায় বললেন, সরি, আমি আসলে নিজের সেন্সে ছিলাম না। তোমার সাথে রুড বিহেভ করে ফেলেছি। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিলাম। আমার ভুল হয়েছে। ইউ জাস্ট টেক ইউর টাইম। এতক্ষণ যা হয়েছে তা ভুলে যাও। ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। ভার্সিটি যেতে হবে কাল। কথাটা বলেই দ্রুত পায়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিলেন উনি। আমি হতভম্ব হয়েছে রইলাম উনার যাওয়ার পানে। আজ যা ঘটল তা পুরোপুরি মাথায় ঢোকাতে পারছি না। নিজেকে কেমন যেন এলোমেলো লাগছে। আমি কি তবে ভুল করছি? উনাকে ভুল বুঝছি নাকি নিজেকেই বুঝতে পারছি না আমি? কেন সবকিছু এতটা ধাঁধাময় লাগছে? কেন? চলবে।